মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ভ্যালু এডুকেশন যে কোর্স, সেই কোর্সের যে মূল সিলেবাস, সেই সিলেবাস হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কিভাবে তার যে রিফ্লেকশন হয়েছে ভারতীয় সংবিধানের মধ্যে, সেই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় থাকবে। আমাদের আলোচনার বিষয় থাকবে ফান্ডামেন্টাল রাইটস, 12 থেকে 35 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেই মৌলিক অধিকার থাকবে। 36 থেকে 51 নম্বর ধারায় যে নির্দেশমূলক নীতি আছে, সেই নির্দেশমূলক নীতিগুলো আমাদের আলোচনায় থাকবে। আমাদের আলোচনায় থাকবে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, ইন্ডিয়ান ফেডারেলিস্ট স্ট্রাকচার এর যে ক্যারেক্টারিস্টিক্স, সেই বিষয়গুলো আমরা আমাদের এখানে আলোচনায় রাখবো। আমরা আলোচনায় রাখবো ইউনিয়ন এক্সিকিউটিভস, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন এক্সিকিউটিভ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আমরা আমাদের আলোচনায় রাখবো লোকসভা, রাজ্যসভা, অর্থাৎ হচ্ছে ইউনিয়ন লেজিসলেচারের যে জায়গাটা, সেটা আমরা রাখবো। আমাদের আলোচনায় থাকবে 73তম সংবিধান সংশোধনী এবং 74তম সংবিধান সংশোধনী। আমাদের আলোচনায় থাকবে বাঁকুড়া জেলা পরিষদ, বাঁকুড়া পৌরসভা, সোনামুখী পৌরসভা এবং বিষ্ণুপুর পৌরসভা। এই হচ্ছে টোটাল আমাদের ভ্যালু এডুকেশন কোর্সের সিলেবাস। আমরা আরেকবার ফের একবার রিকল করে নিই আমাদের সিলেবাসটা। সেই সিলেবাসের 1 নম্বর জায়গায় থাকবে প্রিয়াম্বল, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, এবং প্রস্তাবনায় কোন বিষয়গুলো সংবিধানে রিফ্লেকশন হয়েছে সেই বিষয়গুলো আমরা আমাদের আলোচনায় রাখবো। আমাদের আলোচনায় থাকবে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং নির্দেশমূলক নীতি, ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য এবং তার প্রকৃতি। আমাদের আলোচনায় থাকবে লোকসভা এবং রাজ্যসভা, তার কম্পোজিশন এবং ফাংশন। আমাদের আলোচনায় থাকবে ভারতের মহামহিম রাষ্ট্রপতি, ইউনিয়ন এক্সিকিউটিভ এবং ভারতের প্রধানমন্ত্রী। আমাদের আলোচনায় থাকবে 73তম সংবিধান সংশোধন এবং 74তম সংবিধান সংশোধন। আর যেহেতু আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, আমাদের বাঁকুড়া যে তিনটি পৌরসভা আছে, একটি বাঁকুড়া পৌরসভা, দ্বিতীয়টি হচ্ছে সোনামুখী পৌরসভা এবং তৃতীয়টি হচ্ছে বিষ্ণুপুর পৌরসভা। এই 3টে পৌরসভার অর্গানাইজেশন যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার সম্পর্কে আমরা অবহিত হব। আরো অবহিত হব এই বাঁকুড়া জেলা পরিষদ সম্পর্কে আমরা জানবো। এই হচ্ছে আমাদের টোটাল ভ্যালু এডুকেশন যে আমাদের কোর্স ভিএলসি, তার পূর্ণ সিলেবাস। এবার আমরা একটা করে ক্লাসে হচ্ছে যে আমরা এগিয়ে যাব। তোমাদেরকে অটোমেটিক আমরা কিভাবে ক্লাস এগোবো তার স্ট্রাকচার দিয়ে দিয়েছি। আজকে আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নিয়ে আমাদের আলোচনা রাখবো। আমরা একটা স্লাইড তোমাদের দেখাচ্ছি, এই স্লাইডটা দেখলে তোমাদের কাছে অনেকটা বিষয় ক্লিয়ার হবে। ভারতীয় সংবিধানের উপরে এই স্লাইডের গুলো তোমরা দেখো যে মোদ্দা কথা হচ্ছে কেন আমরা সংবিধান মানব। কারণ দেখো, একটা ফুটবল খেলায় যদি সাধারণভাবে ভালো করে খেলা হয় তো ঠিক আছে, যদি ভালো করে খেলা হয় তো শুট, তুমি খেলো, বল কেড়ে নাও, তোমার মতো করে খেলো, দ্যাটস অল ওকে, শুট। কিন্তু যদি তুমি তোমার বিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারতে যাও, তাকে আঘাত করতে যাও, দ্যাট ইজ শুড নট, উচিত নয়। আর যদি তুমি সেটা করো, তার জন্য রেড কার্ড। অর্থাৎ ভারতীয় সংবিধান যদি তুমি মানো, একজন সুনাগরিক হিসেবে তুমি মেনে চলো তো শুড, যদি তুমি না মেনে চলো শুড নট। আর ভারতীয় সংবিধানের এই ক্ষমতা আছে একজন নাগরিককে সে ফাঁসি পর্যন্ত দিতে পারে। তো এই স্লাইডের মধ্যে যে আমরা কেন কনস্টিটিউশন মানব, কারণ ভারতের সংবিধান হচ্ছে একটা রাজনৈতিক দলিল। এই রাজনৈতিক দলিলে আমরা আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, কি করলে আমি রেড কার্ড দেখবো, গোটা বিষয়টা এখানে পরিস্ফুট করা আছে। ক্লিয়ার? আমরা খুব তাড়াতাড়ি একটুখানি এগিয়ে যাব। Some rules that are made by the legislature, also known as Lok Sabha, Rajya Sabha in India, for their own country are called law. সেটা লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে, আমাদের যেমন আছে।
অন্য দেশের যেখানে লেজিসলেচার মিনস আইনসভা, সেই আইনসভায় আইন তৈরি করে, আইনসভা আইন তৈরি করে, বিচার বিভাগ তার বিচার করে, শাসন বিভাগ সেটাকে এক্সিকিউট করে। এই হচ্ছে, আর সংবিধান আমাদের দেশের মূল জায়গা, অর্থাৎ যা কিছু হয় সবকিছু সংবিধানকে কেন্দ্র করে, সংবিধানের বাইরে আমরা বেরোতে পারি না, কারণ সংবিধান হচ্ছে আমার দেশের সর্বোচ্চ আইন। এই সর্বোচ্চ আইন থেকে আমরা কেউ বেরোতে পারবো না। আমার দেশের সুপ্রিম কোর্টও কিন্তু আইন ব্যবস্থার সর্বোচ্চ আসনে আসেন সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টও কিন্তু সংবিধানের বাইরে নয়, অর্থাৎ সংবিধান মেনেই সুপ্রিম কোর্ট। নেক্সট, ইন জেনারেল আমরা কি বলি? দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। একটা দেশের সব থেকে শেষ সুপ্রিম ল, সর্বোচ্চ আইন যাকে বলা হয়। All other laws have to conform to the constitution. The constitution contains law concerning the government and its relations with the people. এইটা যদি মাঝে কনস্টিটিউশন হয়, এদিকে গভর্নমেন্ট এদিকে পিপল, অর্থাৎ জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন রচনা করে সংবিধান। A constitution is concerned with two main aspects. কি কি? The relation between the different levels of government and the between the government and the citizens. এটা হচ্ছে মূল জায়গা সংবিধানে। A role of the constitution in relationship between government and people. দেখো ওখানে কনস্টিটিউশন, এদিকে গভর্নমেন্ট, এদিকে পিপল। গভর্নমেন্টের লেজিসলেটিভ, জুডিশিয়ারি এন্ড এক্সিকিউটিভ। লেজিসলেটিভ নেক্সট একটু আগে তোমাদের বললাম যে আইনসভা আইন তৈরি করবে, জুডিশিয়ারি কি করবে? সেই আইনের বৈধতা বিচার করবে, আর এক্সিকিউটিভ তাকে কার্যকরী করবে। ক্লিয়ার একদম? এবার টেকনিক্যাল ডেফিনিশন অফ কনস্টিটিউশন, আমরা এগুলোতে খুব বেশি যাবো না, কারণ আমাদের মূল জায়গাটা হচ্ছে টেবিল। তো আমরা জাস্ট এগুলো তোমাদেরকে সোয়াপ করার জন্য, a constitution is a set of fundamental principles or established precedents according to which a state or other organization is governed. These rules together make up, that is, constitute what the entity is when these principles are written down into a single collection or set of legal documents. Those documents may be said the empires of the written constitution. অনেক দেশে তোমরা জানো যে আমাদের দেশে যেমন লিখিত সংবিধান আছে, গ্রেট ব্রিটেনে তাদের লিখিত সংবিধান নেই। 1215 সালে যে ম্যাগনা কার্টা অর্থাৎ মহাসনদকে কেন্দ্র করে তারা তাদের দেশের সংবিধানকে অর্থাৎ দেশের নিয়ম কানুনকে পরিচালিত করে। কিছু কিছু দেশের লিখিত সংবিধান আছে, কিছু কিছু দেশের অলিখিত সংবিধান আছে। The document containing laws and rules which determine and describe the form of the government, the relationship between the citizens and the government is called a constitution. তাহলে কনস্টিটিউশনের পার্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে একটা রাজনৈতিক দলিল, এই দলিলটা অত্যন্ত প্রয়োজন। কেন? কারণ দেশ পরিচালনা করার জন্য, আইনসভা পরিচালনা করার জন্য, পিপলসের সঙ্গে, জনগণের সঙ্গে গভর্নমেন্টের যোগ সাহায্য করার জন্য, তবে রিলেশন মেকিং করার জন্য সংবিধান দরকার। ক্লিয়ার? একটা অবজারভেশন এই স্লাইডের, জাস্ট একটা মানে অবজারভেশন। ফ্রেডরিক হেনরি, একজন বিখ্যাত ফিলোসফার, পলিটিক্যাল ফিলোসফার, the constitution is not an instrument, তিনি বলছেন the constitution is not an instrument for the government to restrain the people, it is an instrument for the people to restrain the government. এখানে আমাদের জেনে রাখতে হবে জনগণের জন্য সরকার না সরকারের জন্য জনগণ? কার জন্য? জনগণের জন্য সরকার, সরকারের জন্য জনগণ নয়। so called constitution is an instrument for the government, এর যন্ত্র নয় এটা। এটা কার যন্ত্র? গভর্নমেন্টকে নিরস্ত করা, সেটাতে অনৈতিক কাজ না করতে পারে, তার জন্য সংবিধান। অর্থাৎ সংবিধান মানুষের জন্য, সরকারের জন্য সংবিধান নয়, জনগণের জন্য সংবিধান। ক্লিয়ার? এন্ড সেকেন্ড যে জায়গাটা, সেটা হোয়াই ডু উই নিড কনস্টিটিউশন, আমাদের কেন কনস্টিটিউশন প্রয়োজন? দরকার আছে কেন প্রয়োজন, কেন? But in general যদি আমরা বলি we need a constitution to govern a country properly, একটা দেশকে সুষ্ঠুভাবে শাসন করার জন্য কি দরকার? একটা কনস্টিটিউশন দরকার। The constitution defines the nature of political system of a country, একটা দেশের রাজনৈতিক অবস্থাটা বুঝতে সাহায্য করে। Sometimes we feel strongly about an issue
that might go against our larger interest, and the constitution helps us guard against this. সংবিধান আমাদেরকে কি করে? অনেক সময় রক্ষা করে, গার্ডের ভূমিকা পালন করে। All the three organs of the government, executive, legislature and judiciary, functions within the constitution. All the three organs of the government, including ordinary citizens, derive their power and authority, that is fundamental rights from the constitution. If they act against it, it is the unconstitutional and unlawful. Clear? So constitution is required to have authoritative allocation of power and function, and also restrict them within its limit. অর্থাৎ সংবিধান কি কাজ করে, সংবিধান কেন দরকার, এটা আমরা ক্লিয়ার করলাম, তাই তো? আমাদের সংবিধান দরকার। এই জায়গায় দেখো, the people don't know their true power. জনগণ জানে না তাদের আসল ক্ষমতা কোথায়। আজকে দেখো এই খাদের কিনারা, এখানে যিনি লিডার তিনি বক্তব্য রাখছেন, ওদিকে জনগণ তারা তো তাকে সাপোর্ট করছে। আর যদি তারা সরে যায় তো কি হবে? নেতা খাদের কিনারে হারিয়ে যাবে। সকল জনগণই হচ্ছে লাস্ট ওয়ার্ড। তো দ্য পিপল ডোন্ট নো, তারা জানেন তাদের পাওয়ার কতটা। তো দেখো কতটা পাওয়ার, সরে গেলেই নেতা পড়ে যায়। To perform following function we need constitution. আমাদের বেশ কতগুলো জায়গা আছে যে জন্য আমাদের কনস্টিটিউশনের জায়গাটা দরকার। আমরা জাস্ট এগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, কারণ আমরা চলে যাবো পিরিয়ড বেলে, জাস্ট প্রেজেন্ট করার জন্য কতগুলো ফাংশন তোমাদের সামনে তুলে ধরলাম পরপর। এগুলো আমি আর রিলাইভ করছি না, জাস্ট তোমরা বিষয়গুলো একটু দেখে নাও, যে 1-2 করে জাস্ট বিষয়গুলো দেখে নাও। ক্লিয়ার? তাহলে আমি এটা সরাচ্ছি। এবার আমরা একটা জায়গায় যাবো, দ্য হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন। আমি সংক্ষেপে একটু বলে দিই। 1757 সালে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ হয়েছে। আমরা সেই জায়গাটা কি মেন পয়েন্ট করি। এই যুদ্ধে কোম্পানি তার ক্ষমতা খানিকটা হলেও পেয়ে গেছিল। পরবর্তীকালে পুরোপুরি ক্ষমতা পায় 1764 সালে। 1764 সালে কি হলো না, তোমরা নিশ্চয়ই জানো, কাটোয়া, গিরিয়া এবং উদয়নালা, নেমলি বক্সার যুদ্ধে কাটোয়া, গিরিয়া এবং উদয়নালা, এই তিনটে যুদ্ধে পরাজিত হন মীর কাসিম। মীর কাসিমের পরাজয়ের সঙ্গে সঙ্গে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা পুরোপুরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের হাতে নিয়ে নেয়। এবং 1764 সাল থেকে 18 সাল পর্যন্ত আমরা বুঝতে পারিনি আমরা পরাধীন, কারণ আমাদের কাছে তখন ছিল গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান। মানুষের মধ্যে এই জায়গাটা ছিল। তো সকল মানুষ আর ওর বাইরে সে এগুতে পারেনি, সে স্বাধীন আর পরাধীন এই চেতনাটা তার মধ্যে ছিল না। অর্থাৎ আমার স্বাধীনতা আছে কি নেই, এই জায়গাটাই আমি বুঝতে পারি। তো 18 সালের পরবর্তী সময় থেকে আস্তে আস্তে আমরা যখন বুঝতে পারলাম, ইংরেজ যখন বিভিন্ন কাজ আমাদের জোর করে করাতে শুরু করলো, তখন আমরা বুঝতে পারলাম আমরা পরাধীন। এবং এই পরাধীনতার নাগপাশ থেকে বেরোনোর জন্য আমাদের দেশে তৎকালীন বিভিন্ন বিপ্লবী সমিতি তারা আন্দোলন করতে শুরু করে, এবং সেই আন্দোলনকে চরম পর্যায়ে পৌঁছায় 1857 সালে সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে। তোমরা নিশ্চয়ই জানো। তো 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতা রানীর হাতে তুলে দিল, বললো আমরা আর ওখানে রাজত্ব করব না। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা চলে গেল রানীর হাতে। অর্থাৎ 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা হস্তান্তর হলো, এবং সেই ক্ষমতা কে পেলেন, মানে রানীর হাতে ক্ষমতা চলে এলো। তিনি তার নিজের মতো করে গোটা তখনকার ভারতে কিভাবে ক্ষমতা পরিচালিত হবে সবটাই তার মেকানিজম বা তার অতিথি মেশিনারিতে তৈরি হয়ে গেল। এই ছিল প্রথম পর্যায়। এবং 1858 সালে ইংরেজ প্রথম আমাদেরকে ফার্স্ট কাউন্সিল অ্যাক্ট দিয়েছিল। পরবর্তীকালে 1861 সালে আরেকটা কাউন্সিল অ্যাক্ট দিল। এর পরবর্তী সময় পরবর্তী কাউন্সিল অ্যাক্ট হলো 1892। দীর্ঘ 30 বছর ধরে, 30-31 বছর ইংরেজ আমাদের কিছু দেয়নি। এর মাঝে কতগুলো ঘটনা ঘটে গেছে। 1883 সালে অ্যালান অক্টোভিয়ান ভিউম নামে এক ব্যক্তি, তিনি ইংল্যান্ড থেকে এসে ভারতে এসে একটা দল তৈরি করেছিলেন। সেই দলটার নাম ভারতীয় জাতীয় সংঘ। এই ভারতীয় জাতীয় সংঘ তৈরি করার পরে 1885 সালে তিনি বুঝতে পারলেন এই দলে তাকে সবাই মানছে না। তিনি দলটা ছেড়ে দিয়ে ব্রিটেনে চলে গেলেন। সেই দলটা 1885 সালে আজকের যে মুম্বাই শহর,
সেদিনকার বোম্বাই শহরে 25 থেকে 31 ডিসেম্বর 1885 তৈরি হলো একটা রাজনৈতিক সম্মেলন। সেই সম্মেলনে নতুন রাজনৈতিক দল তৈরি হলো, যার সংঘটা বাদ গেল, এসলো কংগ্রেস। তৈরি হলো 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস, এবং পরবর্তী ভারতের স্বাধীনতা সংগ্রাম এই জাতীয় কংগ্রেসের হাত ধরে, এবং পরবর্তীকালে এই জাতীয় কংগ্রেসের হাত ধরেই পরবর্তী যে কাউন্সিল অ্যাক্ট গুলো সবই জাতীয় কংগ্রেসের হাত ধরে। 1892, পরবর্তীকালে 1905 তোমরা জানো বঙ্গভঙ্গ, 1911 মর্লেমেন্টো সংস্কার আইন, 1909 একটা ভারত শাসন আইন, 1935 ভারত শাসন আইন, পরপর এইভাবে চলতে শুরু করেছে। এবং পরবর্তীকালে 1946 আমাদের দেশের যে সংবিধান সভা, সেই সংবিধান সভা বসেছে, সেই সংবিধান তৈরি হয়েছে, এবং সেই সংবিধান 1950 সালের 24 জানুয়ারি সাইন হয়েছে এবং 26 জানুয়ারি চালু হয়েছে। সেই সংবিধানেরই প্রাথমিক পর্ব আমি তোমাদেরকে এখানে উত্থাপিত করছি, এবং সে এখানে অনেক আগে থেকে বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পূর্ব ইতিহাস, একদম 324 বিফোর ক্রাইস্ট থেকে 185, সেখান থেকে অনেক পুরনো থেকে এখানে নেওয়া হয়েছে। তোমরা বিষয়গুলো দেখো, অশোকের সময়কাল, তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল 1599 থেকে 1765, তারপরে 1765 টু 1858, এটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল। এই দুটোই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে পলাশির যুদ্ধের কথা আমি তোমাদের একটু আগেই বললাম যে পলাশির যুদ্ধের কথা, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনকাল। অ্যান্ড দেন 1858 টু 1947 এই পিরিয়ডটা ছিল ব্রিটিশ রাজ। তোমাকে যে কথাটা আমি বারবার বললাম যে ব্রিটিশ রাজটা ছিল এই সময়। এবং 1950 সালে কি হয়েছে, ফাইনালি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান তৈরি হয়েছে, এবং আমরা স্বাধীন ভারতের প্রথম সংবিধান পেয়েছি 1950 সালের 26 জানুয়ারি। এই সংবিধান পুরোপুরি ভাবে চালু হয়েছে। 1950 সালের 24 জানুয়ারি লাস্টলি সই হয়ে যায়, আর 1950 সালেরই 26 জানুয়ারি আমরা আমার দেশের সংবিধান পেয়ে যাই, আর আমরা 25 জানুয়ারি দিনটাকে সংবিধান দিবস হিসাবে পালন করি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই স্ট্রাকচারটা। এগুলো প্রত্যেকটা বিষয়কে, অর্থাৎ অশোকের সময়কাল থেকে প্রত্যেকটাকে ধরে ধরে আলাদা করে আবার বর্ণনা করা হয়েছে। জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল সেটাকে দেখানো হয়েছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো সময়কাল ছিল, একটা 1599 থেকে এলো, তারপরে আবার 1764 থেকে বক্সারের যুদ্ধের পর যেটা পুরোপুরি এলো। ডিফারেন্ট ব্যাটেলস অফ ইন্ডিয়া, তার ভারতে অনেকগুলো যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের সমস্ত ছবি। দেন ব্রিটিশ রাজ 1858 থেকে 1947, ফ্ল্যাগ অফ ব্রিটিশ ইন্ডিয়া, ওটা ব্রিটিশ ইন্ডিয়া ফ্ল্যাগ। দেখতে পাচ্ছ? নেক্সট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। এগুলো সবই ভারতের সংবিধান রচনার একটা করে ধাপ বা সিঁড়ি। ভারতীয় সংবিধান যদি একটা ছাদ হয়, তাহলে ছাদে পৌঁছানোর জন্য একটা করে সিঁড়ি হচ্ছে এগুলো। অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। এই গোটা বিষয়গুলো, এগুলো হচ্ছে একটা করে পদক্ষেপ। এবং পরবর্তীকালে আমি তোমাদের একটু আগেই বলছিলাম ভারত শাসন আইন 1935 সাল 1935, এবং লাস্টলি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। তোমরা দেখতে পাচ্ছ এই তখনকার ভারতের ম্যাপ। Partition of British India was based on the prevailing religious borderly as shown in this map of 1909, 1909 সালের ম্যাপ এটা। একদিকে ফটো অফ রিফিউজিজ, তোমরা জানো যে তখন ভারত পাকিস্তান ভাগ হয়েছে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তো সেখানে দেখো পাঞ্জাবের একটা স্টেশনে সব রিফিউজিরা চলে যাচ্ছে, এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এদেশ, এই ধরনের ঘটনাগুলো তখন ঘটেছে। তারপরে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1950 এনাক্ট হয়েছে। কনস্টিটিউশন 26 নভেম্বর 1950
49 সালে and came into the effect of 26 January 1950. তো এই বিষয়গুলোকে আমরা আমাদের মূল জায়গাটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভারত শাসন আইন এবং গভর্নমেন্ট আইনগুলোকে দেখালাম, যেটা হচ্ছে যে ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্টলি দ্য হিস্ট্রি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমরা পিরামিড পড়াতে যাবো অথচ ভারতীয় সংবিধানের ইতিহাস বলবো না, এটা হতে পারে না। তাই ইতিহাসটাকে অন্তত ভালো করে আমাদের জানতে হবে। Light of these objectives of the assembly completed it starts by November 26, 1949. The constitution was enforced with the effect of January 26, 1950. From the day of India became Republic of India. ভারতীয় গণপ্রজাতন্ত্রী ভারত হিসাবে সেদিন থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ সই করছেন ভারতের নতুন সংবিধানে। ভারতের নতুন সংবিধানে সই করছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবার এই সংবিধানের ফার্মিংটা কিভাবে হয়েছে, কিভাবে ফ্রেম হয়েছে, ফ্রেমিংটা কিভাবে হলো, এই সংবিধান কিভাবে ফ্রেমিং হলো, তাই না? একটা ফ্রেমে এনেছি তো কিভাবে ফ্রেমে নিয়ে এলাম? তো কনস্টিটিউশন অ্যাসেম্বলি, the body was formed 1946 for the purpose of making independent India's constitution. The assembly passed a resolution 1947 January defining the objectives of the constitution. এই সংবিধানের কতগুলো উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেগুলোকে সব আমরা একটা জায়গাতে এনেছি। Dr. Sachidananda Sinha was the first president of the Constituent Assembly. ভারতীয় যে সংবিধান, সেই সংবিধানের যে অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ, সেই কনস্টিটিউন্ট মানে অ্যাসেম্বলি গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি তিনি টেম্পোরারি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। পরবর্তীকালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হয়েছিলেন। become the president of Constituent Assembly. Dr. Bhimrao Ambedkar become the chairman of its drafting committee on the December 11, 1946. তোমরা নিশ্চয়ই জানো ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে আম্বেদকরের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তিনি এই সংবিধানকে সংকলন করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা এগুলো উপরে উপরে জাস্ট দেখাচ্ছি। The first day December 9, 1946, the Constituent Assembly, সেখানে from the right BG Kher and Sardar Vallabhbhai Patel, BG Kher and Sardar Vallabhbhai Patel, K. Munshi is seated behind the Patel, এবং তার পিছনে K. Munshi বসে আছেন, সংবিধান একজন সংবিধান বিশারদ K. Munshi। ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন করতে গেলে এই জায়গাগুলোকে আমাদেরকে জানতে হবে। আমরা কোত্থেকে আমাদের সংবিধান ধার করেছি, আমাদের সংবিধানের বিভিন্ন জায়গা কোত্থেকে কি ধার করেছি। ইউকে থেকে আমরা কি নিয়েছি, ইউএসএ থেকে আমরা কি নিয়েছি, অস্ট্রেলিয়া থেকে আমরা কি নিয়েছি, ইউএসএসআর থেকে আমরা কি নিয়েছি, জার্মানি থেকে আমরা কি নিয়েছি, জাপান থেকে আমরা কি নিয়েছি, কানাডা থেকে আমরা কোন জায়গাটা নিয়েছি, সাউথ আমেরিকা থেকে কোন জায়গাটা, এবং আয়ারল্যান্ড থেকে কোন জায়গাগুলো নিয়েছি। টোটাল ভারতীয় সংবিধানের কোন জায়গাগুলো আমরা কোথা থেকে নিয়েছি তার ভিভিড একটা নিদর্শন তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ভারতীয় সংবিধানের কোন জায়গাগুলো আমরা কোথা থেকে নিয়েছি। আমরা একটু এগোই। এখানে একটা ছবি দেওয়া হয়েছে 63rd রিপাবলিক ডে সেলিব্রেশনের ছবি। এবার আমরা যেখানে যাবো আমাদের পিরেন্ডাল অফ দ্য কনস্টিটিউশন, যে সংবিধানের প্রস্তাবনাকে নিয়ে আমরা এত কথা বলছি, সেই সংবিধানের প্রস্তাবনায় আমরা পৌঁছে গেলাম। অর্থাৎ ভারতীয় সংবিধান নিয়ে যে যাত্রাপথ আমরা শুরু করেছিলাম, যে সিঁড়ি বেয়ে ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল একদম 1861 সাল, 1858 সাল, 1861 সাল, 1892 সাল, 1909 সাল, 1935 সাল, এই যে পরপর সিঁড়ি ধাপ বেয়ে আমরা যে ভারতীয় সংবিধানে পৌঁছেছি, এবং 1950 সালের 26শে জানুয়ারি ঘটা করে আমরা যে সংবিধানকে প্রতিষ্ঠিত করেছি আমাদের দেশে, সেই সংবিধানের যে প্রস্তাবনা, সেই সংবিধানের যে পিরামিড, সেই পিরামিডের জায়গাটা আমাদেরকে এখন প্রতিষ্ঠিত করতে হবে। এখানে কি লেখা আছে? We the people of India having sovereignly resolved the Constitution of India in a sovereign socialist secular democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief,
faith and worship, equality of status, of opportunity, and the promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. অনেক স্বপ্ন, অনেক আশাকে সামনে রেখে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। এই সংবিধানের প্রস্তাবনায় সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক এই কথাগুলো প্রাথমিক সংবিধানে ছিল। প্রথমে সেকুলার কথাটা ছিল না, পরবর্তীকালে সেকুলার কথাটা যোগ হয়েছে। সোশ্যালিস্ট কথাটা ছিল না, পরবর্তীকালে যোগ হয়েছে সভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। আজ সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, সমাজতন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু মূল সংবিধানের কোথাও এই কথা প্রতিধ্বনিত হয়নি। কিন্তু এই সংবিধানের প্রস্তাবনা হয়তো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, সংবিধানের প্রস্তাবনা হয়তো বিভিন্ন কোর্টের মামলায় পরাজিত হয়েছে, তো তা সত্ত্বেও পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরু বলেছিলেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের চাবিকাঠি। ভারতীয় সংবিধানকে খুলতে গেলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে খুলতে হবে। তাই পণ্ডিত হৃদয়নাথ কুঞ্জরুর সুরে সুর মিলিয়ে আমরা বলতে পারি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের চেতনার প্রস্তাবনা। অনেকেই এই প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন, সোল বলে অভিহিত করেছেন। আমরা যারা এই রাষ্ট্রবিজ্ঞানের জায়গা থেকে বিশেষ করে ভারতীয় সংবিধান নিয়ে যারা আলোচনা করছি, তারা এই জায়গাটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার আদর্শকে আমরা আমাদের বিভিন্ন বইয়ের প্রথম পাতাতে এই আদর্শকে প্রতিফলিত হতে দেখি, কিন্তু কতটা বাস্তবায়িত করি সে নিয়ে একরাশ প্রশ্ন চিহ্ন আমাদের সামনে বারে বারে ফুটে ওঠে। তাই সেই প্রশ্ন চিহ্নকে সামনে রেখে আজকে আমরা আমাদের আলোচনা প্রিএমবেল এই পর্যন্ত শেষ করলাম। পরের দিন আমরা ভারতীয় সংবিধানে তার যে রিফ্লেকশন, প্রস্তাবনার কি রিফ্লেকশন ভারতীয় সংবিধানে পড়েছে, দ্বিতীয় ক্লাসে আমরা সেটা ব্যাখ্যা করব। এবং এই ক্লাসের যতদূর অব্দি ক্লাস আমরা নিলাম, এই ক্লাসের মডেল কোশ্চেন এবং 2 নম্বর এমসিকিউ কোশ্চেন আমরা তোমাদের ইআরপি তে দিয়ে দেবো। দ্যাটস অল, এন্ড থ্যাংক ইউ।